রৌনকের ব্যস্ততা কমেনি, বলা যায় বরং বেড়েছে। আগে যদিও ব্যস্ততা কাজের প্রেশারকে তোয়াক্কা করেনি সে, কিন্তু আজকাল সারাক্ষণ কেবল মনে হয় কখন এসব ব্যস্ততাদের পাশে ঠেলে বাড়ি ফিরতে পারবে সে। আগে কখনোই বাড়ি ফেরার তাড়া ছিল না তার, কিন্তু আজকাল চিত্রলেখার কাছে ফিরে যাবার জন্যে বুকের ভিতর ব্যাকুলতার ঝড় ওঠে তার। প্রিয়তমাকে দেখার, কাছে পাবার, ছুঁয়ে দিতে অস্থির হয়ে থাকে সে। কাজের মাঝেই যখন আপন মনে চিত্রলেখার কথা ভাবতে ব্যস্ত রৌনক, তার ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে কেবিনের দরজায় কারো উপস্থিতি টের পায় সে। একবার নক করে দরজাটা খুলে ভেতরের দিকে উকি দেয় লাবিব। তাকে দেখে রৌনক বলে, কাম ইন। এগিয়ে এসে রৌনকের সামনে একটা ফাইল রেখে লাবিব বলে, আজ বিকেলের মিটিং এর ফাইল। ওকে। বেরিয়ে যাবার জন্য কদম বাড়ায় লাবিব। পেছন থেকে রৌনক জিজ্ঞেস করে, ভাবি কি তার কেবিনে আছে? হোপফুলি। আমি কি খবর নিব? খোঁজ নিয়ে জানাও আমাকে। এক্ষুনি জানাচ্ছি। রৌনকের কেবিন থেকে বেরিয়ে গিয়ে ফাইন্যান্স ডিপার্টমেন্টে ফোন করে লাবিব তানিয়া অফিসেই আছে কিনা জানতে। তানিয়ার কেবিনে টোকা পড়তেই ফাইলে মুখ বুজে রেখে এসে বলে, কামিন। তানিয়ার কণ্ঠ শুনতে পাবার সঙ্গে সঙ্গেই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে রৌনক। মাথা তুলে তাকে দেখে হাতের ফাইলটা সামনের দিকে ঠেলে দিয়ে নিজের চেয়ারে রিল্যাক্স হয়ে বসে তানিয়া। জিজ্ঞেস করে, এনিথিং সিরিয়াস? এগিয়ে এসে তানিয়ার মুখোমুখি অন্য পাশের চেয়ার টেনে বসে রৌনক। কোনো ধরনের ভনিতা না করে সে বলে, তুমি জানো এই মুহূর্তে আমার উপর কাজের কত প্রেশার যাচ্ছে? এক্ষুনি আমার প্রেশার আরো বাড়িয়ে না দিলে হচ্ছে না তোমার? রৌনকের কথায় ভ্রু কুঁচকে তাকায় সে। না বুঝতে পেরে জিজ্ঞেস করে, কি করলাম আমি আবার? নিজের কোটের ভেতর পকেটে থাকা একটা ভাঁজ করা সাদা কাগজ বের করে তানিয়ার সামনে রাখে রৌনক। সামনের দিকে ঝুঁকে সেটা হাতে নেয় তানিয়া। ভাঁজ করা কাগজটা খুলতেই বুঝতে পারে সেটা কি। সম্পূর্ণ পড়তে হয় না তাকে। আজ সকালেই রৌনককে নিজের ইস্তফা পাঠিয়েছে সেই মেইলে। এই মাসের শেষেই রাদিনের সঙ্গে তার ডিভোর্স ফাইনালাইজ হয়ে যাবে। আগামী মাসেই দেশ ছাড়বে সে, তাই আগেই ইস্তফা পাঠিয়ে দেওয়া আর কি। যদিও রৌনক নিজের স্বার্থে তানিয়াকে আটকে রাখবে না, কিন্তু সে চায় না কোম্পানির সবচাইতে প্রয়োজনের সময় সে চলে যাক। কোম্পানির জন্য না হোক অন্তত তার জন্য। এত দূর আসার পিছনে তানিয়ার অবদান নেহাত কম নয়। তানিয়ার মতো ডেডিকেটেড মানুষ পাওয়া ভার। সে পাশে থাকলে কোনো কিছু নিয়ে ভাবতে হয় না রৌনককে। এত বড় কোম্পানি চালাতে সে সাপোর্টটা নিজের বড় ভাইয়ের কাছে পাবার কথা ছিল, সেটা এতকাল ভাইয়ের বউয়ের কাছে পেয়েছে সে। অথচ এই মানুষ আর বেশি দিন তার কাঁধে কাঁধ মিলিয়ে তাকে সঙ্গ দিবে না। রৌনকের হাতে থাকলে সে তানিয়াকে এখান থেকে যেতে দিত না, কিন্তু ওই যে সে স্বার্থপর হতে চায় না তার ভাইয়ের মতো, তাই তানিয়াকে আটকানোর চেষ্টাও করেনি। নিজের জীবনের সিদ্ধান্তটা তাকেই নিতে দিয়েছে, পাশে থাকার কথাও দিয়েছে। কিন্তু তানিয়া কেবল তার ভাবিই নয়, ভালো বন্ধুও। একটা ভালো বন্ধু হারানোর বেদনা তার হৃদয়কে ঠিকই আঘাত দিয়েছে। তার হাতে থাকলে তানিয়াকে কখনোই যেতে দিত না সে। তুমি চলে গেলে আমি একা এত কিছু সামলাতে পারবো না ভাবি। তোমার তো দেখছি বিয়ের পর ভারী উন্নতি হয়েছে। মানে এই যে ইমোশনাল ডায়লগ দিচ্ছ, আগে তো কখনো এসব বলতে শুনিনি। চিত্রলেখা তো দেখছি রাতারাতি বদলে দিয়েছে তোমাকে। আমি কিন্তু একদম মজা করছি না। মজাই করছো? আমাকে ছাড়াও তুমি খুব ভালোভাবেই কোম্পানি চালাতে পারবে, এই কথা তুমিও জানো। তারপরেও তুমি পাশে থাকলে। আমি থাকতে চাই না রৌনক। নিজের দিক ভেবে আমি কখনোই কোম্পানি জয়েন করিনি। যে সাপোর্টটা তোমাকে তোমার ভাইয়ের দেওয়ার কথা ছিল, তার ওয়াইফ হিসেবে শূন্য জায়গাটা পূরণ করার চেষ্টা করেছি। সেই সম্পর্কটা যেহেতু আর নেই, তাই তার হয়ে আমি আর কোনো দায়িত্ব পালন করতে চাই না। তার কোনো কিছুর দায় আর আমার উপর নেই। আমার ভাইয়ের বউ ছাড়াও মিম মিশকাতের মা তুমি। ওরা দুজন এই কোম্পানির ফিউচার। সেই হিসেবে তোমার পজিশনটা কিন্তু হেলায় ফেলে দেওয়ার মতো নয়। চাইলে একবার ভেবে দেখতে পারো। তুমি চাইলে আমি তোমার জন্য আলাদা ফ্ল্যাট রেডি করে দিব। ভাইয়ার সঙ্গে একই বাড়িতে থাকতে হবে না তোমাকে। স্মিত হেসে তানিয়া বলে, তোমার মনে হয় এসব অপশন আমি ভাবিনি? আমি এইসব কিছু থেকে দূরে থাকতে চাই অন্তত কিছুদিন। যদি কখনো মনে হয় আমি এখানেই ফিরে আসবো এই কোম্পানির একজন এমপ্লয়ি হয়ে, তাহলে অবশ্যই তোমাকে জানাবো। শিওর? 100%। তানিয়ার দিকে হাত মেলে দিয়ে রৌনক বলে, রিমেম্বার, এনি টাইম অ্যান্ড অলওয়েজ ইউ আর ওয়েলকাম হিয়ার।
নিজের হাত এগিয়ে দিয়ে রৌনকের বাড়িয়ে রাখা হাত ধরে হ্যান্ডশেক করে তানিয়া বলে। আই উইল অলওয়েজ রিমেম্বার দ্যাট। উঠে দাঁড়ায় রৌনক। তাকে উঠে দাঁড়াতে দেখে তানিয়া বলে, তাড়া না থাকলে আরেকটু বসো। কিছু বলতে চাও? মাথা ঝাঁকায় তানিয়া। পূর্বের জায়গায় বসে পড়ে রৌনক। সে বসলে তানিয়া বলে, চিত্রলেখার ব্যাপারে কি ভাবছো? কোন বিষয়ে? ও অফিস জয়েন করছে কবে? আমি ওকে ফোর্স করতে চাই না ভাবি। ও এখনো নিজেকে তৈরি করতে পারছে না। কেন? আগেও তো এখানেই কাজ করেছে, তাহলে সমস্যা কোথায়? ইউনো, সমস্যাটা এখানেই। ও এতদিন কোম্পানির একজন সাধারণ কম্পিউটার অপারেটর ছিল। সেখান থেকে একদিন প্রমোশন পেয়ে হঠাৎ আমার অফিসে শিফট হওয়া। তার কয়েক মাস পরে আমাদের বিয়ে। এখন কোম্পানির একটা বড় পজিশনে জয়েন করলে সবাই বলবে বসকে পটিয়ে বিয়ে করে এখন বড় পজিশন গেইন করেছে। সবাই ওকে নেগেটিভভাবে দেখবে। আর তুমি এসব কেয়ার করো? নো ওয়ে। অন্তত তুমি আমাকে চেনো। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু চন্দ্র এসব বিষয়ে খুব সেন্সিটিভ। আমি ওকে আরও ডেলিকেটলি হ্যান্ডেল করতে চাই। আমি চাই ও কোম্পানি জয়েন করুক, আমার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুক, বড় বড় ডিসিশন নিতে আমাকে হেল্প করুক, কিন্তু জোর করে নয়। ও যখন নিজে থেকে তৈরি হবে তখনই জয়েন করবে। সবার কথাকে তোয়াক্কা না করে নিজে থেকে এগিয়ে আসবে, তখনই জয়েন করবে। তোমাদের বিয়ের অলরেডি 4 মাস চলছে রনক। মাত্র 4 মাস ভাবি, এখনো সম্পূর্ণ জীবন পড়ে আছে। শি ক্যান টেক অল দ্য টাইম টু মেক হার ডিসিশন অ্যান্ড আই এম নট গোয়িং টু ফোর্স হার। কিন্তু ওকে আরো শক্ত হতে হবে, নয়তো দেখা যাবে তুমি টের পাওয়ার আগেই কোনো দিক দিয়ে কোনো দুর্ঘটনা ঘটে গেছে। আমি চাই না ও সাফার করুক। ডোন্ট ওয়ারি, আই উইল অলওয়েজ প্রোটেক্ট হার উইথ মাই লাইফ। আই ট্রাস্ট ইউ। এবারে উঠে দাঁড়িয়ে রৌনক বলে, বের হচ্ছি, একটা মিটিং আছে আমার। মিটিং শেষে কি অফিস ফিরছো নাকি বাসায় চলে যাবে? হাত ঘড়িতে সময় দেখে নিয়ে রৌনক বলে, মিটিং শেষ হতে হতে অলমোস্ট 5টা বেজে যাবে। আজ আর অফিস ফিরবো না। আই এম মিসিং হার এ লট। মুচকি হেসে তানিয়া বলে। বেস্ট অফ লাক। মিটিং শেষ করে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে বাসায় ফিরে এসেছে রৌনক। নিজের ঘরে বসে বই পড়তে ব্যস্ত। চিত্রলেখা গল্প উপন্যাসের বই নয়, বিজনেস রিলেটেড বই। যদিও এখনো সে কোম্পানি জয়েন করতে মানসিকভাবে তৈরি নয়, তবে সে বুঝে রৌনক খুব করে চায় সে অফিস জয়েন করুক, কিন্তু বড় বড় পজিশনে জয়েন করার মতো যোগ্যতা তার নেই। সেটা সে ভালো করেই জানে। ছোট কোনো পজিশনে হলেও তাকে অফিস জয়েন করতেই হবে, অন্তত রৌনকের জন্য। সে কেবল হাউসওয়াইফ হয়ে থাকুক সেটা রৌনক চাই না। সেই জন্যেই ঘরে বসে থেকে সময় নষ্ট না করে মিম মিসকাতের দেখাশোনার পাশাপাশি বিজনেস রিলেটেড বইগুলো পড়ে কিছু শেখার চেষ্টায় আছে সে। নতুন করে জয়েন করার আগে অন্তত বিজনেস রিলেটেড কিছু বেসিক শিখে নিতে চায়, যা হয়তো বেটার কিছু করতে হেল্প করবে তাকে। মিম মিসকাতকে ভাত ঘুম দিতে তাদের নিজ নিজ ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের ঘরে এসে বইয়ে মুখ বুজেছিল সে। একটু পরেই নিচে যাবে সে নাস্তার আয়োজন দেখতে। আচমকায় বেডরুমের দরজা খোলার শব্দ পেয়ে বই থেকে মুখ তুলে তাকায় চিত্রলেখা। রৌনককে দেখতে পেয়ে মুখ জুড়ে হাসি ফুটে ওঠে তার। এই সময় তার বাসায় আসার কথা নয়, বরং বিগত লম্বা সময়ে রাত 8টা-9টার আগের বাসায় ফেরেনি সে। এমনকি কখনো কখনো রাত 11টাও বেজেছে তার বাসায় ফিরতে। আজ এত জলদি রৌনককে বাড়ি ফিরতে দেখে খুশি হয়ে যায় সে। হাতের বইটা পাশে নামিয়ে রেখে এক লাফে বিছানা থেকে নেমে যায়। হাসি মুখ করে এগিয়ে এসে রৌনকের মুখোমুখি হয়ে জিজ্ঞেস করে, আজ এত জলদি? তোমাকে মিস করছিলাম খুব। রৌনকের কথায় চিত্রলেখার গাল লাল হয়। পেছনে থাকা হাত সামনে এগিয়ে ধরে রৌনক। তার হাতে একগুচ্ছ লাল গোলাপ। ফুলগুলো এগিয়ে দিয়ে বলল, আমার ফুলের জন্য ফুল। বিজনেসে টাইকুন রৌনক জামানের মতো মানুষ এমন কথাও বলতে জানে কেউ নিজ কানে না শুনলে বিশ্বাসই করবে না। যেমন চিত্রলেখা নিজেও ভাবতো একটা সময় এই মানুষটার জীবনে হয়তো রসকস নেই, অথচ তার জীবনে আসার পর টের পাচ্ছে এই লোকটার মতো করে কেউ হয়তো ভালোবাসতেই জানে না। চিত্রলেখাকে আরেকটু অবাক করে দিয়ে আচমকাই তার গালে চুমু খায় রৌনক। কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, I missed you so much, love. আগের চাইতে আরো বেশি লাল হয় চিত্রলেখা। রৌনকের তাকে কথায় কথায় বউ ডাকা, লাভ ডাকায় গোলে পানি হয়ে যায় সে, আর কথা বলতে পারে না। রৌনকের বুকে মুখ লুকানো ছাড়া এই লজ্জা থেকে বাঁচার পথ খুঁজে পায় না সে। আলতো আলিঙ্গনে জড়িয়ে নেয় রৌনক প্রিয়তমাকে।
রৌনকের উন্মুক্ত বুকে মাথা রেখে শুয়ে আছে চিত্রলেখা। চাদর টেনে নিজেদের ঢেকে রেখেছে সে। প্রিয়তমার বিভস্ত্র পিঠে হাত বুলিয়ে দিতে দিতে রৌনক বলে, তুমি চাইলে আমরা আরেকবার। একদম না। চেঁচিয়ে ওঠে চিত্রলেখা। রৌনকের বুক থেকে মাথা তুলে তার দিকে তাকিয়ে বলে, একে তো অসময়ে আবার গোসল করতে হবে আমার। সেজন্যই তো বলছি আরেকবার হয়ে যাক। জি না, এখন চোখ বন্ধ করুন। চিত্রলেখা চোখ বন্ধ করতে বলায় চোখ সরু করে নিয়ে রৌনক জিজ্ঞেস করে, কেন? আমি বাথরুমে যাব, চোখ বন্ধ করুন জলদি, আর একদম তাকাবেন না বলে দিচ্ছি। আমার কিচ্ছু দেখা বাকি নেই, এমন কিচ্ছু। রৌনক কথা শেষ করতে পারে না, এর আগেই হাত বাড়িয়ে তার মুখ আটকে ধরে চিত্রলেখা। লজ্জায় মাস্তানুভূত হয়ে বলে, ছি, এসব এভাবে কেউ বলে? নিজের ঠোঁটের উপরে থাকা বউয়ের হাত সরিয়ে দিয়ে রৌনক বলে, আমি না বললে কে বলবে? একদম না, চোখটা বন্ধ করুন প্লিজ, এমনিতেই দেরি হয়ে গেছে। এতক্ষণে হয়তো মিম মিশকা তো উঠে গেছে, সবাই সন্ধ্যার নাস্তা করবে। মিম মিশকাতের খেয়াল রাখার জন্য বাসায় লোক আছে, সবাইকে নাস্তা দেওয়ারও লোক আছে। একদিন তুমি ওদিকটা না দেখলেও সব হয়ে যাবে। জানি হয়ে যাবে, কিন্তু আমি চাই না হয়ে যাক। আমি নিজে সব করতে চাই। ভুলে যাচ্ছেন মিম মিশকাতের জন্যই কিন্তু আজ আমরা একসাথে। আর তোমার মনে হয় শুধু মিম মিশকাতের জন্য তোমাকে বিয়ে করেছি আমি? তাহলে কেন করেছিলেন? এতদিনেও বুঝোনি? আমার ভেবে নেওয়াটা তো ভুলও হতে পারে। আমার মুখে শুনতে চাও? মাথা ঝাঁকায় চিত্রলেখা। এই মানুষটা তাকে ভালোবাসে, তা নিজের আচরণ ব্যবহারের কাজকর্মে বোঝাতে কিচ্ছু বাকি রাখেনি সে। তবুও তার মুখে অন্তত একবার শুনতে হয় চিত্রলেখার, কিন্তু নিজে থেকে জিজ্ঞেস করার সাহস হয় না তার। আজ সুযোগ পেয়ে সেই সুযোগ হাতছাড়া করতে চায় না সে। রৌনক কিছু বলার আগে তাদের বেডরুমের দরজায় ধরাম করে শব্দ হয়। শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে দরজার ওপাশ থেকে মিম বলে, মিমি, তুমি কি এখনো ঘুমাচ্ছ? মিমের কণ্ঠ শুনতে পেয়ে চোখ বড় বড় করে তাকায় চিত্রলেখা। এগিয়ে গিয়ে রৌনকের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস কণ্ঠে বলে, বলুন। আমি বাথরুমে আছি, আর আপনি চোখ বন্ধ করুন জলদি। এই মুহূর্তে দরজার অন্য পাশে মিম দাঁড়িয়ে না থাকলে চিত্রলেখার কথা কোনোভাবেই মানত না সে। আজ বইয়ের অযৌক্তিক লজ্জা পাওয়া ভাঙিয়েই ছাড়ত, কিন্তু এখন আর সেটা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়েই চোখ বন্ধ করে সে। এক দৌড়ে চিত্রলেখা বাথরুমে চলে গেল। রৌনক নিজেও বিছানা ছেড়ে গায়ে কাপড় চড়িয়ে নিয়ে এগিয়ে গিয়ে রুমের দরজা খুলে মিমকে দেখে প্রশস্ত হাসে। তাকে দেখতে পেয়ে নিজের সব কয়টা দাঁত বের করে হাসে মিম। গাল ভরা হাসি নিয়ে বলে, ছোট পাপা। কোলে নেওয়ার জন্য হাত মেলে দিয়ে রৌনক বলে, কাম অন চ্যাম্প। মিমও এক মুহূর্ত বিলম্ব করে না তার ছোট বাবার বুকের উপর ঝাঁপিয়ে পড়তে। মিমকে বুকে জড়িয়ে নিয়ে রৌনক জিজ্ঞেস করে, প্রিন্সেস কোথায়? নিচে মিমির জন্য অপেক্ষা করছে। মিমি তো প্রতিদিন আমাদের ইয়ামি ইয়ামি নাস্তা বানিয়ে দেয়। কথা বলতে বলতে এক নজর রুমের এদিক থেকে সেদিক চোখ বুলাই মিম তার মিমিকে খুঁজে পাবার আশায়। রৌনককে কিছু বলার সুযোগ না দিয়ে মিম নিজেই জিজ্ঞেস করে, মিমি কোথায়? মিমি ফ্রেশ হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই নিচে যাবে। চলো তাহলে আমরাও নিচে যাই। পাপাকে একটু ফ্রেশ হতে হবে, যে অফিস থেকে এসেছি, চট করে ফ্রেশ হয়েই নিচে জয়েন করছি। ওকে। মিমের কপালে ছোট্ট করে চুমু খেয়ে তাকে কোল থেকে নামিয়ে দেয়। চিত্রলেখা শাওয়ার শেষ করে বের হতেই রৌনক বাথরুমে ঢুকে যায়। চেঞ্জিং রুমে কাপড় পরার সময় ভাবে আজ শাড়ি পরবে সে। যা ভাবা তাই কর। রৌনক গোসল সেরে বেরিয়ে আসার আগে চট করে একটা কফি রঙের জমিনে সাদা রঙের বাটিকের শাড়ি, সাদা রঙের ব্লাউজ দিয়ে পরে নিচে চলে যায়। রৌনক নিচে নেমে তাকে শাড়িতে দেখলে নিশ্চয়ই খুশি হবে। এই মুহূর্তের কথা ভেবেই গাল জুড়ে হাসি ফুটে ওঠে তার। চিত্রলেখা নিচে নেমেই দেখে আজ জাহানারা নাস্তা বানিয়ে ফেলছে, চিকেন ও এগ দিয়ে স্যান্ডউইচ করেছে। রৌনককে অসময় বাসায় দেখে ভেবে নিয়েছিল আজ হয়তো চিত্রলেখার নিচে নামতে সময় লাগবে। সেই আন্দাজ করেই নিজ উদ্যোগে নাস্তাটা বানিয়ে ফেলেছে সে। কেবল চা করাটা বাকি। ইতিমধ্যেই এক দিলারা জামানকে বাদ দিয়ে এই বাড়ির প্রত্যেকে চিত্রলেখার বানানো চায়ের ভক্ত হয়ে গেছে। তাই নাস্তা বানালেও চা বানায়নি সে। এগিয়ে এসে জাহানারার পাশাপাশি দাঁড়িয়ে দিয়ে জাহানারা বলে, তোমার হাতে বানানো ছাড়া তো কেউ চা খেতে চায় না, তাই চা করিনি।
হাসি হাসি মুখ করে চায়ের কেটলি হাতে নেয় সে। পেছন থেকে এগিয়ে এসে তানিয়া জিজ্ঞেস করে, কি বানানো হয়েছে? আর ভীষণ ক্ষুধা পেয়েছে আমার। দুজনে একত্রেই পেছন ঘুরে দেখে তানিয়া এখনো অফিসের কাপড়ে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে মাত্রই বাসায় ফিরেছে সে। ফিরেই সরাসরি কিচেনে। জাহানারা জিজ্ঞেস করেন, ফ্রেশ না হয়েই খাবে? ফ্রেশ হওয়ার এনার্জি নেই, দুপুরে কিছু খাওয়া হয়নি। বসো, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। তানিয়া এগিয়ে গিয়ে চিত্রলেখার পাশে দাঁড়ায়। অন্যরা কেউ যেন শুনতে না পায় সেদিকে তর্ক থেকেই বলে, অসময়ে গোসল ঘটনাটা কি? চিত্রলেখাকে অবশ্য জবাব দিতে হয় না। তানিয়া নিজের দুষ্টু হাসি বলে, ও আচ্ছা, আজ তো কার প্রাণ ভ্রমণরা যেন বিকেলেই বাসায় ফিরে এসেছে। নিশ্চয়ই আজ বিশেষ কিছু। ভাবি, তানিয়ার কথা শেষ করতে দেয় না চিত্রলেখা। এতদিন এই মহিলাকে চেনা হয়ে গেছে তার। লেকপুল করার একটা সুযোগও হাতছাড়া করে না সে। এক্ষুনি লজ্জা পাবার মতো কথাবার্তা বলে ফেলবে সে। হ্যাঁ বলে, শুনছি। আপনার খাবার রেডি। আর কিছু বলে না তানিয়া। জাহানারা এগিয়ে এসে খাবার প্লেট এগিয়ে দিল। সেটা নিয়ে বেরিয়ে যাবার আগে দুষ্টু হেসেই বলে, আর বেঁচে গেলে ঘরে যাচ্ছি, ওখানেই খাবো। তানিয়া বেরিয়ে যেতেই ফস করে একটা নিঃশ্বাস ছাড়ে চিত্রলেখা। তা সে জাহানারাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? না কিছু না, তো কিছু হয়নি। চা বানানোর মন দেয় সে। এরা দেবর ভাবি, কারো পোশাকে কেউ কম যায় না। নিজের ঘরে লিভিং রুমে ঢুকে সেন্টার টেবিলে ট্রে নামিয়ে রাখে শব্দ না করে। রৌনক এখনো দেখেনি সে শাড়ি পরেছে। তার হুটপুট শাড়ি পরাটা রৌনকের ভীষণ পছন্দ। বেডরুমে ঢুকতে নিয়ে কদম থমকে যায় চিত্রলেখার। পা কেঁপে উঠলেও নিজেকে পড়ে যাবার আগে সামলে নেয় সে। তাদের বেডরুমের দরজা সামান্য খোলা। তা দিয়েই দেখতে পায় রৌনকের মুখোমুখি একদম কাছাকাছি দাঁড়িয়ে আছে সাবা। রৌনক এদিক পিঠ করে দাঁড়িয়ে আছে, তাই সে চিত্রলেখাকে দেখতে না পেলেও সাবা পিছনে দরজার দিকে তাকালেই তাকে দেখতে পাবে। দুজনের মধ্যে কি কথা হচ্ছে শুনতে পায় না সে। তার কানে কথা ভেসে আসলেও সেসব বুঝতে পারছে না চিত্রলেখা। কিভাবে বুঝতে পারবে? চোখের সামনে থাকা দৃশ্যটাই তো হজম করতে পারছে না সে। সামান্য এগিয়ে এসে রৌনকের গলা জড়িয়ে ধরেছে সাবা। তাকে বাধা না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে রৌনক, যেন সাবার কর্মকাণ্ডে পূর্ণ সমর্থন আছে তার। রৌনক বাধা না দেওয়ায় নিজের ঠোঁটটা এগিয়ে দেয় সাবা রৌনকের ঠোঁটের দিকে, তাকে নিজের ঠোঁটের উষ্ণতায় জড়িয়ে নিতে। এই দৃশ্য দেখার সাহস ক্ষমতা কোনোটাই নেই চিত্রলেখার। সাবার ঠোঁট রৌনকের ঠোঁটের কোলে নিতেই পেছন ঘুরে যায় সে। কোনো রকম শব্দ না করে চুপচাপ বেরিয়ে যায়, যেমন শব্দহীন এসেছি সেভাবেই। দোতলার করিডোরের শেষ মাথায় একটা খোলা বারান্দা আছে। নিঃশব্দে এখানে এসে দাঁড়ায় সে। চোখের পানি তার আপনা আপনিই বইছে। তাদের আজ আর অনুমতির প্রয়োজন নেই। শব্দ করতে চায় না বলে বারান্দায় গ্রিল ধরেছে শক্ত বাঁধনে। সব মিথ্যা, সব তার দেখা জানা সব মিথ্যা। তার জানা মানুষটাও, অনুভূতিগুলোও মিথ্যা। সাবার ঠোঁট রৌনকের ঠোঁট স্পর্শ করার আগেই নিজের ঠোঁটের আগে হাত তুলে ধরে সে, যার ফলে সাবার বাড়িয়ে দেওয়া ঠোঁট আর রৌনকের ঠোঁটকে স্পর্শ করতে পারে না। তার হাত স্পর্শ করে। এক মুহূর্ত সময় নিয়ে সাবাকে পেছন দিকে ধাক্কা দেয়। আচমকা ধাক্কাটা আসায় তাল সামলাতে না পেরে পেছন দিকে ছিটকে পড়ে সাবা। রৌনক! আচমকা ধাক্কায় চেঁচিয়ে ওঠে সাবা। রৌনক এগিয়ে এসে তার মুখোমুখি দাঁড়ায়। বড় করে নিঃশ্বাস নেয় সে। তাকে দেখেই বোঝা যাচ্ছে নিজেকে সামলে নেবার চেষ্টা করছে। সাবা এখনো ফ্লোরেই বসে আছে। রৌনক এগিয়ে এসে সাবার সামনে বসে খানিকটা তার দিকে ঝুঁকে তবে সতর্ক দূরত্ব বজায় রেখে ঠান্ডা কণ্ঠে বলে, অনেকক্ষণ ধরে তোমার বুলশিট শুনছি, কিন্তু কেন শুনছি নিজেও জানি না। মেবি আমার বউয়ের জন্য। চন্দ্র আমার লাইফে আসার পর থেকে আমার পেশেন্সের লেভেল বেড়ে গেছে বলতেই হয়। কিন্তু আমার বউকে নিয়ে কেউ কিছু বললে সেটা আবার আমার সহ্য হয় না। সো ইউ বেটার ফাক অফ বিফোর আই ডিস্ট্রয় ইউ। আমাকে মেয়েদের সম্মান করতে শেখানো হয়েছে, না হলে এখানেই তোমাকে থাপ্পড় মেরে ফেলতাম, আর কেউ টেরও পেত না। তোমার মতো মেয়েকে চুটকি বাজিয়ে গায়েব করে দেওয়াটা আমার জন্য কোনো বড় বিষয় নয়, কিন্তু আমার চন্দ্র জানতে পারলে কষ্ট পাবে। তাছাড়া আমার মা আমাকে এই শিক্ষা দেয়নি, সেই জন্য এই যাত্রায় বেঁচে যাচ্ছ। তবে এটাই লাস্ট। গেট দিস অন ইউর স্মল হেড, নাও গেট লস্ট বিফোর আই চেঞ্জ মাই মাইন্ড।
ভয়ে আড়ষ্ট হয়ে রৌনকের শান্ত চোখের দিকে তাকিয়ে থাকে সাবা। তার দৃষ্টিতে ভয় স্পষ্ট, মুখে স্বীকার না করলেও এই রৌনককে সে ভয় পায়। সাবা উঠে যাবার আগে রৌনক আরো বলে, আগেও বলেছি, আবারও বলছি, এরপর যেন তোমাকে আমার বউ বা আমার আশেপাশেও না দেখি। I swear, Sabah, I will destroy you with my own hands. Now get lost from my room. এক মুহূর্ত সময় না নিয়ে উঠে দাঁড়ায় সাবা। এত অপমানে শোধ সে নেবেই। একটা রাস্তার মেয়ের জন্য তাকে অপমান করা কিছুতেই হজম করবে না সে। সময় মতো ওই পরিচয়হীন রাস্তার মেয়েটাকে সে নিজের পথ থেকে ঠিকই সরাবে। রৌনককে সে নিজের করেই ছাড়বে। দাঁতে দাঁত চেপে রৌনকের ঘর থেকে বেরিয়ে যায় সে। এক্ষুনি কিছু বললে সেটা তার নিজের দিকেই ব্যাকফায়ার করবে, তাই কিছু না বলেই বেরিয়ে যায় সে। চিত্রলেখা কোথায় আছে দেখার জন্য বেডরুম থেকে বেরিয়ে লিভিং রুমে আসতেই সেন্টার টেবিলে থাকা নাস্তার ট্রে দেখে রৌনকের বুঝতে অসুবিধে হয় না তার চন্দ্র এসেছিল। নিশ্চয়ই কিছু দেখেছে সে, হয়তো তাকে ভুল বুঝেছে। ভুল বোঝাটাই স্বাভাবিক। চিত্রলেখাকে খুঁজতে নিচে যায় সে। ড্রয়িং রুম, কিচেন কোথাও খুঁজে পায় না তার চন্দ্রকে। জাহানারা, তানিয়া, এমনকি মিম মিসকাতকে জিজ্ঞেস করেও কিছু জানতে পারে না। চিত্রলেখাকে ফোন করতে নিজের মোবাইল হাতে নেওয়ার জন্যে প্যান্টের পকেটে হাত দিতে দেখে তার মুঠোফোনটা সঙ্গে নেয়, তাই নিজের মোবাইল ফোন আনতে আবার উপরে চলে আসে সে। নিজের ঘরে ঢোকার আগে রৌনকের খেয়াল হয় একটা জায়গা আছে যেখানে হয়তো সে তার চন্দ্রকে পেতে পারে। এর আগেও বেশ কয়েকবার চন্দ্রকে ওখানে দেখেছে সে। দেরি না করে করিডোরের শেষ মাথায় থাকা বারান্দার দিকে পা বাড়ায়। বারান্দার দরজায় এসে চিত্রলেখাকে দেখতে পেয়ে নিঃশব্দে দাঁড়ায় সে। এক মুহূর্ত সময় নেয় চন্দ্রকে বুঝতে, কতটুকু ভেঙে পড়েছে সে সেটা বুঝতে। নিঃশব্দে চোখের পানি ফেলতে ব্যস্ত চিত্রলেখা আচমকায় থেমে যায় পেছনে কারো উপস্থিতি টের পেয়ে। তৎক্ষণাৎই পেছন ঘুরে দেখার চেষ্টা করে না তার পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটা কে, বরং পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটা যেন বুঝতে না পারে তাই খুব সাবধানে হাই তুলে নিজের গাল পেয়ে পড়া পানি আঙ্গুলের টানে মুছে ফেলে। এক্ষুনি নিজের চোখের পানি কাউকে দেখাতে চায় না সে। খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এগিয়ে এসে চিত্রলেখাকে পেছন থেকে জড়িয়ে ধরে রৌনক। চিত্রলেখার পেটের কাছে ফাঁক গলে হাত বাড়িয়ে পেটের কাছটাই জড়িয়ে ধরেছে সে। মুখ নামিয়ে চিত্রলেখার কাঁধে চিবুক রাখে। কেবল রৌনকের নিঃশ্বাস শুনতে পায় চিত্রলেখা, কথা বলে না দুজনের একজনও। চিত্রলেখা পরপর কয়েকবার ঢোক গিলে ধেই ধেই করে বুকে ছিঁড়ে বেরিয়ে আসা কান্না গিলে ফেলার চেষ্টা করে। পরপর কয়েকবার চোখের পলক ফেলে যেন অযাচিত অশ্রু এসে ভিড় না জমায়। এই মুহূর্তে কেঁদে ফেলে, ভেঙে পড়তে চায় না সে। ভাঙতে রাজি সে, তবে এক্ষুনি নয়। বেশ খানিকক্ষণ চুপ করে থাকার পর নিস্তব্ধতাদের ছুটি দিয়ে রৌনক বলে, প্রতিবাদ না করে নিজের হক আদায়ে মজবুত না থেকে আড়ালে এসে চোখের পানি ফেললে হবে? নিজেরটার তোমাকেই ধরে রাখতে হবে। তুমি হাল ছেড়ে দিলে অন্য কেউ তোমাকে ঠেলে আগে চলে যাবে, তোমারটা তোমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে। আগের চাইতে আরেকটু বেশি শক্ত করে জড়িয়ে ধরে সে তার চন্দ্রলেখাকে। রৌনকের কথা শুনেই ঝরঝর করে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় চিত্রলেখা। নিজেকে সামলে রাখার প্রাণপণ চেষ্টা করেও সেসব বিফলে যায়। চেষ্টা করেও নিজেকে আর ধরে রাখতে পারে না সে। চিত্রলেখার কান্নার শব্দ না হলেও শরীরের কাঁপুনি ঠিকই টের পায় রৌনক। প্রিয়তমা কাঁদছে সেটা জানার জন্যে নিচু চোখে দেখতে হয় না তাকে, এমনকি তার কান্নার শব্দও শুনতে হয় না। চিত্রলেখা কেন্দ্রিক সবকিছু অনুভব করতে পারে সে। রৌনক নিজেই বলতে থাকে, আমাকে আর চন্দ্রলেখা ব্যতীত কেউ ছুঁয়ে যাবে সেটা আমি অ্যালাউ করবো ভাবলে কিভাবে? ওখানেই মেরে হাত দিয়ে ঘোড়া করে ফেলবো। আমি শুধু আমার চন্দ্রের, আমাকে ছুঁয়ে দেয়ার ভালোবাসার একমাত্র দাবিদার আমার চন্দ্র। পালিয়ে এলে কেন? আমার উপর ভরসা নেই? আমাকে বেঈমান মনে হয়? তোমাকে ঠকানোর কথা আমি ভাবতেও পারি না। ট্রাস্ট মি, আমার জন্য তুমি কাঁদবে সেটা আমি মানতেই পারবো না। চিত্রলেখার কাঁধের উপরে থাকা চুল একপাশে সরিয়ে সেখানে আলতো স্পর্শে চুমু খায় রৌনক। কোমর জড়িয়ে প্রিয়তমাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে তার গাল বেয়ে পড়া অশ্রুদের ঠোঁটের স্পর্শে মুছে ফেলার চেষ্টা করে। চিত্রলেখার ঠোঁটের একদম কাছাকাছি গিয়ে চোখের চোখ রেখে বলে, ট্রাস্ট মি বউ, আই লাভ ইউ মোর দেন মাই লাইফ।
চিত্রলেখাকে এক মুহূর্ত সময় না দিয়ে তার কাঁপতে থাকা ঠোঁটজোড়া নিজের ঠোঁটের দখলে নিয়ে নেয় সে। প্রিয়তমাকে বোঝাতে চেষ্টা করে তার ভালোবাসায় কোনো খাদ নেই। চিত্রলেখার কান্নার গতি বাড়ে। একটুর জন্যে ভেবেছিল মানুষটাকে বুঝি সে হারিয়ে ফেলেছে। প্রতারিত হওয়ার চাইতে মানুষটাকে হারিয়ে ফেলার ভয় যেন বেশি জেঁকে বসেছিল তাকে। কিন্তু মানুষটা তাকে ভালোবাসে, তার সব দিয়ে ভালোবাসে। সময় বিলম্ব না করে চিত্রলেখা নিজেও হাত বাড়িয়ে রৌনকের গলা জড়িয়ে ধরে, তার ঠোঁটের ছন্দে তাল মেলায়। একে অপরকে সঙ্গ দিয়ে ভালোবাসার সঙ্গীতে নতুন সুর তুলতে ব্যস্ত দুজনে। বোর্ড পরীক্ষা শেষ হওয়ার পরেও নিয়মিত লিখনের কাছে পড়তে আসছে বৃষ্টি। তার লক্ষ্য ঢাকা ইউনিভার্সিটি। বাসা থেকে যদিও বলা হয়েছে সে চাইলে যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে। মেয়েকে পড়ানোর ক্ষমতা বৃষ্টির বাবা মুস্তফা সাহেবের আছে, কিন্তু বৃষ্টি একেবারেই হেলাই ফেলে দেওয়ার মতো ছাত্রী নয়। সে তার মেধা যোগে পড়ালেখা করতে চায়। তাছাড়া লিখনের এখানে অনেক বড় একটা ভূমিকা আছে। লিখনের পথেই হাঁটতে চায় সে। তাই বৃষ্টিরও স্বপ্ন একদিন সে নিজেও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করবে। সেজন্য সব সময় মনোযোগ দিয়ে পড়ালেখাও করেছে। মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্টও আশা করছে ভালো হবে। তাই মনোযোগ দিয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সে। নিজের দিক থেকে কোনো রকম ত্রুটি রাখছে না কোনো ধরনের। বিগত 5 মাস ধরে বাসায় ছোট্ট করে কোচিং সেন্টারের মতো করে ছাত্র পড়াচ্ছে লিখন। অনেক বেশি ছাত্রছাত্রী পড়াচ্ছে তেমনটাও নয়। সামনে তার নিজের পরীক্ষা, সেই প্রস্তুতি নিতে হচ্ছে। সর্বসাকুল্যে 5টা ব্যাচ পড়ায় সে, তাও প্রতিদিন 2 কি 3টে ব্যাচ থাকে। এভাবে মিলিয়েই 7 দিনে 5টা ব্যাচ কাভার করে। তবে বৃষ্টির এই আইডিয়াটা যথেষ্ট উপকারে দিয়েছে। এখন আর পড়ানোর জন্য বাইরে যেতে হয় না তাকে। ঘন্টা ধরে একজনকে 2 ঘন্টাও পড়াতে হয় না। এত অল্প সময়ে যে এতগুলো ছাত্রছাত্রী পড়াচ্ছে, এর পেছনের অবদানটা বৃষ্টির বেশি। ওর সার্কেলের এমন কেউ বাকি নেই যে লিখনের কাছে পড়ে না। নিজের বন্ধু বান্ধব থেকে শুরু করে ক্লাসমেট এমন কাউকে বাদ রাখেনি বৃষ্টি। সবাইকে ধরে বেঁধে নিয়ে এসেছে। এছাড়া এলাকায় আগে থেকেই তার একটা সুনাম ছিল। অনেকে তার কাছে ছেলে মেয়ে পড়াতে আগ্রহ প্রকাশ করেছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে পড়াতে পারেনি লিখন। তাদের সবার সাথে যোগাযোগ করে বাসায় পড়ানোর বিষয়টা জানিয়েছে সে। অনেকেই তার কাছে পড়তে পাঠিয়েছে নিজে নিজে ছেলে মেয়েদের। বৃষ্টির ভাই 9 ক্লাসের কয়েকজনও পড়ছে তার কাছে। চিত্রলেখা বিয়ে করে চলে যাবার পর এসে কদিন থেকে গিয়েছিল। তারপর থেকে চারু খালার সঙ্গে তার ঘরেই থাকছে। প্রথমে লিখন বারান্দায় চেয়ার টেবিল দিয়ে পড়াবে সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু চারুর একার জন্য একটা ঘর লাগে না। তাই ও খালার সঙ্গে তার ঘরেই থাকছে। ছোটবেলা থেকেই চারুর রাতে একা ঘুমানোর অভ্যেস নেই। চিত্রলেখা চলে যাবার পর বেশ কিছুদিন একলা ঘুমালেও প্রায় রাতেই ঘুম ভেঙে গেলে পরে খালার কাছে তার ঘরে চলে যেত। তারপর নার্গিস বেগমই একদিন বলেছিল চারুকে ওনার সঙ্গে থাকতে। চারু খালার ঘরে শিফট হয়ে যাওয়ার পর একটা ঘর ফেলে রাখার মানে হয় না। যদিও নার্গিস বেগম বলেছিলেন চয়ন বড় হচ্ছে, লেখন তো বড় হয়ে গেছেই। ওরা 2 ভাই যেন 2 ঘরে থাকে। এখন ওদের প্রাইভেসির দরকার আছে। লেখন আপত্তি না করলেও চয়ন বলেছিল ভাইয়ের সাথে এক ঘরে থাকতে তার আপত্তি নেই, যতদিন না লেখনের বিয়ে হচ্ছে। 2 জন 2 ঘরে থাকার চাইতে লেখনকে চয়নই বলেছিল ওই ঘরটা যেন সে ছাত্র পড়ানোর জন্য গুছিয়ে নেয়। লেখন নিজেও ভেবে দেখেছে চয়ন ঠান্ডা ধরনের ছেলে, চুপচাপ টেবিলে বসে পড়লে টেরও পাওয়া যায় না সে ঘরে আছে। সেজন্যই চয়নের সাথে এক ঘরে থাকতে তারও সমস্যা হয় না। সব দিক বিচার বিবেচনা করে ওই ঘরটাতেই এখন ছাত্র পড়ায় লিখন। আপাতত লাগছে না, পরেরটা পরে দেখা যাবে। এমনিও লিখনের বিয়ে করতে অনেক দেরি আছে। গত 2 সপ্তাহের পড়ার উপর আজ বৃষ্টির একটা পরীক্ষা ছিল, তাই জলদি পড়া শেষ হয়ে গেছে তার। যেদিন যেদিন তার পড়া থাকে, পড়ার পর খানিকক্ষণ চারুর সঙ্গে আড্ডা চলে তার। পড়ার জন্য এবারই বৃষ্টির আসা যাওয়া বাড়ার ফলে চারুর সঙ্গে গভীর সখ্যতা হয়েছে বৃষ্টির। আগে ভালো সম্পর্ক থাকলেও সম্পর্ক এতখানি গভীর ছিল না দুজনার, কিন্তু আজকাল দুজনকে মানিক জোর বলা যায়। তবে বিগত কদিন তেমন একটা কথা হয়নি দুজনার। চারু ব্যস্ত আছে বা মাথা ধরেছে বলে এড়িয়ে গেছে বৃষ্টিকে, কিন্তু কিছু একটা যে ঠিকঠাক নেই তা ঠিকই আন্দাজ করতে পেরেছে বৃষ্টি।
কিন্তু জানার জন্যে চাপাচাপি করেনি চারুকে। দুজনের সম্পর্ক এখন এমন যে জিজ্ঞেস না করলেও একজন আরেকজনকে ঠিকই মনের কথা জানাবে। কিন্তু মাঝে 7 দিন পেরিয়ে গেছে, তাই আর ধৈর্য রাখতে পারছে না বৃষ্টি। চারুর কি হয়েছে তাকে সেটা জানতেই হবে। কোনো কারণে চারুটা ভালো নেই বৃষ্টির মন বলছে। আর চারুর মন খারাপ থাকলে বৃষ্টির নিজেরও ভালো লাগে না। পরীক্ষার শীট জমা দিয়ে সোজা চারুর ঘরে এসে উপস্থিত হয়েছে বৃষ্টি। দরজাটা ভেজানো ছিল। মৃদু ধাক্কা দিতেই দরজাটা ভেতরের দিকে হাট হয়ে খুলে যায়। বৃষ্টি যতখানি চারুকে চিনে অসময়ে ঘুমানোর অভ্যেস তার নেই, তাই এই অবেলায় ঘরের বাতি নিভিয়ে চারুকে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাতে দেখে অবাক না হয়ে পারে না সে। বিরক্ত না করে বেরিয়ে আসবে ভাবতেই টের পায় কাঁথার নিচে লুকিয়ে চারু সম্ভবত কাঁদছে। তাই বেরিয়ে না এসে ঘরের ভেতরে প্রবেশ করে দরজাটা ভেতর থেকে আটকে দেয় সে। এদিকে এসে চারুর মাথার কাছে বসে বৃষ্টি। এখনো কোনো কথা বলেনি সে। কারো উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে গেছে চারু, নড়াচড়াও করছে না আর। কিছু না বলেই বৃষ্টি নিজেও চারুর পাশে শুয়ে পড়েছে। কাঁথাটা টেনে নিয়ে চলে যায় কাঁথার নিচে চারুর কাছাকাছি। ঘুমিয়ে থাকার ভান করেই শুয়ে আছে চারু। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর বৃষ্টি বলে, আমি জানি তুই জেগে আছিস চারু। এক মুহূর্ত চুপ থেকে বৃষ্টি জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? এমন মনমরা হয়ে আছিস কেন? কথা বলছিস না কেন কয়েকদিন ধরে আমার সাথে? আমার কোনো কথায় কি কষ্ট পাচ্ছিস? জবাব দেয় না চারু। বৃষ্টি নিজেই বলে, আমাকে বলবি না তোর কি হয়েছে? আমি না তোর সই লাগি? নিঃশব্দে কেঁদেই চলেছে চারু। মুখে কোনো শব্দ নেই তার। বৃষ্টি জানে কিভাবে চারুর মুখ দিয়ে কথা বের করতে হয়। আপা থাকলে আপাকে কি বলতি তোর কি হয়েছে? আমাকে বল, দেখবি আমি সমাধান করে দিব। এবারে ধরা গলায় চারু বলে, তোমরা কেউ কিছু করতে পারবা না। তুই কাঁদতেছিস কেন? কেউ কি তোর মনে কষ্ট দিয়েছে? কি হয়েছে আমারে বল না চারু। কিছু হয় নাই আমার। খানিকক্ষণ চুপ করে থেকে কিছু একটা চিন্তা ভাবনা করে বৃষ্টি। ভেবে জিজ্ঞেস করে, তুই কি কাউকে পছন্দ করিস চারু? কাউকে ভালোবাসিস? সে কি তোকে কষ্ট দিয়েছে? মন ভেঙেছে তোর? বৃষ্টির এই প্রশ্নের জবাব দেয় না চারু। কি জবাব দিবে? ও তো নিজেই জানে না মামুনকে সে ভালোবাসে কিনা। চারু শুধু জানে মানুষটার জন্যে তার ভিতরটা ভীষণ পোড়ে। মানুষটার বিয়োগে তার ভেতরটা পুড়ে ছারখার হয়। মানুষটাকে একবার দেখার জন্যে গলা বুক শুকিয়ে চৌচির হয়ে যায়। মানুষটার অনুপস্থিতিতে তার মনের জমিনে চৈত্রের খরা পড়ে, ভেতরে ভাঙচুর হয়। কিন্তু ভালোবাসে কিনা সেটা তো চারু জানে না। তাছাড়া সে ভালোবাসলেই কি আর না বাসলেই কি? মামুন ভাই তো এখনো তার মায়াকেই ভালোবাসে। আর চারু তো মায়া না, কখনো মায়া হতেও পারবে না, হতে চাইও না। তাই মামুন ভাইও কখনো তাকে ভালোবাসবে না, তার দিকে ফিরেও তাকাবে না। এসব ভাবতেই চারুর বুক ভেঙে চোখ গলে কান্নার বন্যা নামে। বৃষ্টি পাশ ফিরে চারুকে বুকে জড়িয়ে নেয়, মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দেয়। তার বুকে মাথা রেখে আরো বেশি কান্নায় ভেঙে পড়ে চারু। কাঁদতে কাঁদতেই চারু নিচু কণ্ঠে বলে, মামুন ভাই আমাকে ভালোবাসো না কেন বৃষ্টি আপু? মামুন ভাই? তুমি এই কথা কাউকে বইলো না বৃষ্টি আপু। তোমাকে লিখন ভাইয়ের কসম, কাউকে মামুন ভাইয়ের কথা বইলো না। বৃষ্টি আর কিছু বলতে পারে না। সে চারুর মনের অবস্থা বুঝতে পারছে। কাউকে নিজের সবটা উজাড় করে ভালোবাসার পরেও মানুষটা যদি আপনার ভালোবাসা বুঝতেই না পারে, আপনার ভেতরকার দহন টের না পায়, তখন ঠিক কতখানি পড়ে সেটা বৃষ্টি খুব ভালো করেই জানে। আর কথা বলে না সে, বড় করে দুবার নিঃশ্বাস ছাড়ে কেবল। কফির কাপে চুমুক দিয়ে কাপটা নামিয়ে রেখে বাইরের দিকে তাকান দিলারা জামান। ধানমন্ডির একটা রুফটপ রেস্টুরেন্টে বসে আছেন তিনি। আজ সাবার সঙ্গে সকালের নাস্তা করার পরিকল্পনা করে বাইরে এসেছেন, কিন্তু সাবা এখনো এসে পৌঁছায়নি। তাই অপেক্ষা করতে 1 কাপ কফি অর্ডার করে নিয়েছেন। এখানে এসে সাবাকে কল করে জানিয়েছেন তিনি পৌঁছে গেছেন। সাবা জানিয়েছে সে পথেই আছে, তার বাসা এখান থেকে খুব একটা দূরে নয়। দিলারা জামানের কফি শেষ হওয়ার আগেই এসে পৌঁছয় সাবা। ঠিক ওনার মুখোমুখি অন্য পাশে চেয়ার টেনে বসতে বসতে বলে, সরি আন্টি, আপনাকে ওয়েট করতে হলো। ইটস ওকে ডিয়ার। ওয়েটার অর্ডার নিয়ে চলে গেলে সাবা দিলারা জামানের দিকে তাকিয়ে বলে, ইউ হ্যাভ টু হেল্প মি আন্টি। আপনার হেল্প ছাড়া আমি এই ব্যাটেলটা
জিততে পারবো না। অ্যান্ড ইউ নো এনি হাউ আই হ্যাভ টু উইন দিস ব্যাটল। আমার রৌনককে চাই। কাম ডাউন মাই ডিয়ার, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। এবারে যা করার আমি করব। এতদিন আমি কিছুই করিনি, ভেবেছি সময় দিলে হয়তো আমার ছেলেটা নিজে থেকেই বুঝতে পারবে, বাট আনফর্চুনেটলি আই ওয়াজ রং। তাই এখন যা করার আমি করব। খুব জলদি ওই মেয়েটাকে আমি আমার রৌনকের জীবন থেকে সরিয়ে দিব, তারপর তোমাকে আমার রৌনকের বউ করে নিয়ে যাব। অ্যান্ড আই প্রমিস ইউ দ্যাট। থ্যাংক ইউ সো মাচ আন্টি। ওহ কাম অন মাই ডিয়ার। তানিয়া সবকিছু গুছিয়ে নিয়েছে। এই মাসেই তার ফ্লাইট, সে নিউ ইয়র্ক চলে যাচ্ছে। কবে ফিরবে তা সে নিজেও এখনো জানে না। লাস্ট ফাইলটা সিগনেচার করে তার অ্যাসিস্ট্যান্টকে হ্যান্ডওভার করে হাসি মুখে তানিয়া বলে, ডান। এরপর জামান গ্রুপের সঙ্গে আমার কোনো লেনদেন নেই। ভুল বললে ভাবি। তানিয়ার কেবিনের দরজায় দাঁড়িয়ে রৌনক বলে কথাটা। তার দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকায় তানিয়া। এগিয়ে এসে তার মুখোমুখি অন্য পাশের চেয়ারে বসে রৌনক। বুঝলাম না। সহজ হিসেব ভাবি, তুমি এখন থেকে জামান গ্রুপের এমপ্লয়ি নাও, তবে শেয়ার হোল্ডার তো আছোই। গেল মাসেই তানিয়া ও রাদিনের ডিভোর্স হয়ে গেছে। এখনো একই বাড়িতে থাকছে তারা, যদিও দুজন দুই ঘরে। তানিয়া চাইলেই অন্য কোথাও থাকতে পারত বাচ্চাদের নিয়ে, কিন্তু রৌনক অনুরোধ করায় ও বাড়িতে থাকতে বাধ্য হয়েছে। শেষ কয়টা দিন তানিয়া এখানেই থাকুক চেয়েছে রৌনক। ওদের ডিভোর্সের সময় রৌনকের প্রেসারে বাধ্য হয়ে রাদিনকে তার শেয়ারের অর্ধেকটা তানিয়ার নামে লিখে দিতে হয়েছে। যদিও তানিয়া নিতে চায়নি, কিন্তু রৌনকের সঙ্গে পেরে ওঠাটা সহজ বিষয় নয়। জামান গ্রুপে রাদিন 10% শেয়ারের মালিক, যেখান থেকে 5% এখন তানিয়ার। তাই এদিক থেকে সে এখনো জামান গ্রুপের একজন। রৌনক পুরোপুরি তানিয়াকে হারাতে চায় না। মিম মিসকাতের মা হিসেবে এই পরিবারের সঙ্গে তার সম্পর্ক থাকলেও রৌনক তাকে চেনে। একবার চলে যেতে পারলে তানিয়া আর পেছন ফিরে তাকাবে না। সেজন্যেই কোম্পানির শেয়ার দিয়ে তাকে খানিকটা বেঁধে রাখার চেষ্টা। যদিও রৌনক কখনোই তানিয়াকে ফিরে আসার জন্যে জোর করবে না, তবুও সে চায় তানিয়া সারা জীবন জামান গ্রুপের, জামান পরিবারের একজন হয়ে থাকুক। রৌনকের এত সাফল্যের পেছনে যারা দিন রাত এক করে শ্রম দিয়েছে, তানিয়া তাদের মধ্যে অন্যতম। তার ক্ষমতায় থাকলে রৌনক আরো অনেক বেশি করত, কিন্তু তানিয়া নিবে না। চরমভাবে ঠকে যাবার পর শিখেছে, তাই তানিয়া যে তার আত্মসম্মান বিসর্জন দিবে না সেটা সবচাইতে ভালো জানে রৌনক। তানিয়ার কেবিন থেকে ফিরে এসে নিজের কেবিনে ঢোকার আগে সামান্য দাঁড়ায় রৌনক। তাকে দেখে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় লাবিব। এক মুহূর্ত লাবিবের মুখের দিকে তাকিয়ে থেকে রৌনক বলে, ভেতরে আসো। লাবিবকে কিছু জিজ্ঞেস করার সুযোগ না দিয়ে নিজের কেবিনে চলে যায় রৌনক। সময় বিলম্ব না করে লাবিব তার ডেস্কের উপরে থাকা প্যাড নিয়ে বসের কেবিনে প্রবেশ করে। রৌনকের টেবিলের কাছাকাছি এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি করতে হবে? বসো। জি। সিট ডাউন লাবিব। লাবিবের হাতে থাকা প্যাডটা সে টেবিলের উপর রেখে চেয়ার টেনে বসে পড়ে। রৌনকের হাবভাব অন্যরকম লাগছে তার কাছে এই মুহূর্তে। খানিকক্ষণ লাবিবের মুখের দিকে তাকিয়ে থেকে রৌনক জিজ্ঞেস করে, ইজ এভরিথিং অলরাইট? বুঝলাম না স্যার। আমি তোমার কথা জিজ্ঞেস করেছি লাবিব, আর ইউ অলরাইট? অ্যাবসলিউটলি স্যার। আমার কি হবে? তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লাবিব, অনেকটা বন্ধুর মতো। প্রতিদিনের একটা সিংহভাগ সময়ে তুমি আমার সঙ্গে থাকো। আমি তোমার মুখ দেখলে বলতে পারি তুমি কেমন আছো। লাস্ট কয়দিন ধরে দেখছি তুমি তোমার মধ্যে নেই। ব্যক্তি লাবিব এখানে উপস্থিত থাকলেও তোমার মন মস্তিষ্ক অন্য কোথাও আছে। কখনো কোনো কাজে ভুল না করা মানুষটা একটা সিঙ্গেল কাজ ঠিকঠাক করতে পারছে না, এরপরেও তুমি বলবে ঠিক আছো। আই এম এক্সট্রিমলি সরি স্যার, তবে আপনি একদম ভাববেন না, এরপর আর কোনো ভুল হবে না। আই প্রমিস ইউ, মন দিয়ে কাজ করব। লাবিব, আমি কাজের কথা বলছি না, তোমার কথা বলছি। তোমার কথা ভাবছি। আর ইউ ওকে? তুমি ভালো নেই। আই এম ওয়ারিড অ্যাবাউট ইউ। ইউ নো, ইউ আর ভেরি ইম্পর্টেন্ট ফর মি, like a brother, like a friend, someone whom I can relay, I can trust. আই এম সরি স্যার, আমি আমার পার্সোনাল প্রবলেমের জন্য অফিসের কাজ নষ্ট করেছি।
আপনাকে টেনশন দিচ্ছি, কিন্তু আর এমন হবে না। আই অ্যাজিউর দ্যাট। রৌনক তৎক্ষণাৎই কিছু বলে না, এক মুহূর্ত সময় নেয়। হাতের কাছে টেবিলের উপর থাকা চিত্রলেখা ও তার একটা A4 সাইজ ফটো ফ্রেম হাতে নেয়। খানিকক্ষণ চিত্রলেখাকে দেখে নিয়ে ফ্রেমটা পূর্বের জায়গায় নামিয়ে রাখে, আবার লাবিবের দিকে তাকিয়ে বলে, আমি যে পজিশনে আছি এই পজিশনটা যে আমার জন্য কতখানি বিপজ্জনক তা তুমি খুব ভালো করে জানো লাবিব। নিজের জীবন, সব সম্পর্ক, সব কিছু হাতে রেখে পজিশনটায় বসে আছি আমি। আমার জায়গায় থেকে আমি আমার মা ভাইকেও পুরোপুরি বিশ্বাস করতে পারি না, তবে একদমই কাউকে ভরসা করতে পারি না তেমনও নয়। হাতে গোনা যে কয়েকজন মানুষকে আমি বিশ্বাস করি, যাদের উপর আমি ভরসা রাখতে পারি, তার মধ্যে তুমি অন্যতম লাবিব। তবে তোমাকেও যে না জেনেই ভরসা করি তাও নয়। তোমাকে পুরোপুরি ভরসা করার আগে অনেকদিন বিচার বিবেচনা করতে হয়েছে আমাকে, সব সময় সতর্ক থাকতে হয়েছে। তোমার ইচ অ্যান্ড এভরি মুভ সম্পর্কে জানি আমি, তোমার ফ্যামিলি লাইফ, ফ্রেন্ড সার্কেল, সোশ্যাল লাইফ, এমনকি পার্সোনাল লাইফও। কাউকে ভালোবাসাটা ভুল নয়, অন্যায় নয় লাবিব। সমস্যা হচ্ছে অনেক সময় আমরা ভুল সময় নয়তো ভুল মানুষকে ভালোবেসে ফেলি। আসলে ভালোবাসা বা ভালোবাসার মানুষ কোনোটাই ভুল নয়। সিচুয়েশন অনেক সময় আমাদের সঙ্গ দেয় না, কিন্তু একবার চেষ্টা না করে হাল ছেড়ে দেওয়ার পক্ষে আমি নই। আমি যদি সেকেন্ড চান্স ডিজার্ভ করি, তাহলে ওই মানুষটাও আরেকটা চান্স ডিজার্ভ করে। সম্ভব না জেনেও ভালোবাসতে পেরেছ, চলে যাবার আগে তাকে সেটা জানাবে না? আমি কিছুই বুঝতে পারছি না স্যার, আপনি কি বলছেন? আমি সব জানি লাবিব। তুমি নিজে আমাকে জানিয়েছো কাউকে ভালোবাসো, তাকে জানাবে বলেছিলে কিন্তু জানাওনি। কেন জানাওনি জানি না, কিন্তু আমার মনে হয় এখন অন্তত ভাবি চলে যাবার আগে তোমার মনের কথা তাকে জানানো উচিত। স্যার আমি ইটস ওকে লাবিব, আই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আমি শুধু চাই ওই মানুষটার জীবনে এমন একজন আসুক যে তাকে সত্যি সত্যিই ভালোবাসবে। অন্তত নিজের ভালো লাগার কথাটা তাকে জানাও। তুমি তার জন্য কি ফিল করো এতটুকু জানার রাইট তার আছে। হয়তো এরপর কখনো সুযোগ নাও পেতে পারো, তাই সুযোগ থাকতে একবার বলেই দেখো কি হয়। লাবিব বুঝতে পারে না কি জবাব দিবে। রৌনক নিজেই আরো বলে, আমি কি বললাম একবার ভেবে দেখো, তবে মনে রেখো তোমার হাতে সময় বেশি নেই, জলদি সিদ্ধান্ত নিতে হবে। আমার মতে পরে আফসোস করার চাইতে এখন একটা স্টেপ নেওয়া হয়তো ভালো হবে। যাই হোক, অন্তত তোমার আফসোস থাকবে না সুযোগ পেয়েও তাকে জানাওনি। একবার বলেই দেখো লাবিব। রৌনকের সামনে কিছু বলতে পারে না লাবিব, গলা দিয়ে আর কথাই বের হয় না তার। ফিরে এসে নিজের চেয়ারে বসে আছে সে। মস্তিষ্ক শূন্য লাগছে তার, বুঝতে পারছে না তার আসলে কি করা উচিত। রৌনকের অ্যাডভাইস মতো সত্যি সত্যি তানিয়াকে মনের কথা জানাবে সে? এই কাজটা করা কি উচিত হবে? এই মুহূর্তে উচিত অনুচিত ভাবতে পারছে না। এটাও সত্যি তানিয়া চলে যাবার পর হয়তো সত্যি সত্যি আর সুযোগ পাবে না সে, আর হয়তো কোনোদিন তাদের দেখা হবে না। এটাই হয়তো তার শেষ ও একমাত্র সুযোগ। সেদিনের পর আর মামুনের সঙ্গে দেখা হয়নি চারুর। হয়তো এদিকে আসেনি সে, বা এসে থাকলেও চারুকে এড়িয়ে চলেছে। চারুর এখন একটাই চেষ্টা মামুনের কথা চিন্তা করা, কিন্তু মানুষের ধর্ম হচ্ছে তাকে যেটা করতে না করা হবে সেটাই সে বেশি করে। চারু যত মামুনের কথা না ভাবার চেষ্টা করে, ততই বেশি যেন মামুনের ভাবনারা তার মস্তিষ্কের দখল নিয়ে বসে থাকে। সমস্ত দিন লেখাপড়া, হাজার রকম কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেও কাজ হয় না। ঘুরে ফিরে মামুন নামক ভাবনারা ঠিকই চারুর মস্তিষ্কের পথ খুঁজে নেয়। একমাত্র বৃষ্টি জানে চারুর মনের অবস্থা। অন্যরা সবাই হাসি খুশি চারুকে দেখে, কিন্তু তার ভিতরকার দুঃখটা কেবল বৃষ্টি টের পায়। তাই তো সুযোগ পেলেই চারু বৃষ্টিকে খানিকক্ষণের জন্য জড়িয়ে ধরে মন হালকা করার চেষ্টা করে। বৃষ্টি নিজেই একই রোগে আক্রান্ত, আর একজনকে কি সান্ত্বনা দিবে সে? তবু চেষ্টা করে চারুকে সঙ্গ দেওয়ার। ইদানিং ভীষণ বাড়াবাড়ি রকমের ব্যস্ততায় দিন কাটছে রৌনকের। চিত্রলেখাকে সময় দেওয়া তো দূরের কথা, ঠিকঠাক নিঃশ্বাস নেওয়ার সময়টাও পাচ্ছে না সে। হাজার ব্যস্ত থাকলেও তার মস্তিষ্কের ভেতর সারাক্ষণ চিত্রলেখাই থাকে। কথা বলার সময় পাচ্ছে না সে বউয়ের সঙ্গে, কিন্তু ঠিকই বুঝতে পারছে কোনো কারণে চিত্রলেখা চিন্তিত। হয়তো তাকে কিছু বলতে চাই, কোনো কারণে পারছে না।
বেশ কিছুদিন ধরে রৌনকের ফিরতে রাত হয়। যতক্ষণ সে বাসায় ফেরে ততক্ষণ অন্যরা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে। সবাই শুয়ে পড়লেও চিত্রলেখা ঠিকই রৌনকের অপেক্ষায় বসে থাকে। সে না ফেরা পর্যন্ত তার জন্য না খেয়ে বসে থাকে। তবে রৌনক লক্ষ্য করেছে চিত্রলেখা লাস্ট কদিন ধরে ঠিকঠাক খাওয়া দাওয়া করছে না, এমনকি রাতে ঠিকঠাক ঘুমাচ্ছেও না। হঠাৎ হঠাৎ রাতে ঘুম ভাঙলে প্রায়ই দেখে চিত্রলেখা বারান্দায় দাঁড়িয়ে আছে। দুরাত আগেরই কথা, বাথরুমে যাওয়ার জন্যে ঘুম থেকে উঠলে দেখে চিত্রলেখা তার পাশে নেই। না দেখেও বলতে পারবে তার প্রিয়তমা কোথায় আছে। বাথরুমের কাজ সেরে আর বিছানার দিকে আগায় না রৌনক। বিছানা রেখে বারান্দার দিকে আগায় সে, কিন্তু বারান্দায় এসে সামান্য অবাক হয়। ইদানিং রাতে ঘুম ভাঙলে পরে চিত্রলেখাকে বারান্দাতেই পাওয়া যায়, কিন্তু আজ সে বারান্দায় নেই। চিত্রলেখা কোথায় আছে দেখার জন্য রুম থেকে বেরিয়ে যায় সে। নিচে কেবিনে যাবার আগে ভাবে উপরের ফ্লোরেই আর একটা জায়গা আছে যেখানে চিত্রলেখা থাকতে পারে। সেদিকেই আগায় সে। দোতলার ঝুল বারান্দার দিকে আগায় সে। বারান্দার দরজায় দাঁড়িয়েই ফস করে একটা নিঃশ্বাস ছাড়ে সে, চিত্রলেখাকে দেখতে পেয়ে। এগিয়ে গিয়ে পেছন থেকে প্রিয়তমাকে জড়িয়ে ধরে রৌনক। মাথার পেছন দিকে নাক ঘষে, কাঁধে মুখ গুজে দিয়ে বলে, এখানে কি করছো? ঘুম আসছিল না। তোমার কি শরীর খারাপ লাগছে? তাহলে? চিত্রলেখা কিছু বলে না, রৌনক নিজেই বলে, ইদানিং দেখছি ঠিকঠাক খাওয়া দাওয়া করছো না, ঠিক মতো ঘুমাচ্ছ না। আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিই, কাল ডক্টর দেখিয়ে আসো। ডাক্তার দেখাতে হবে না, আমার কিছু হয়নি। আমার স্বস্তির জন্যই না হয় দেখিয়ে আসো। আপনার ব্যস্ততা কমলে না হয় যাব কাল, প্লিজ। রৌনক আর জোর করে না। সে নিজেও বুঝতে পারছে তার চিত্রলেখা হয়তো শারীরিকভাবে অসুস্থ নয়, তার অসুস্থতাটা সম্ভবত মন মস্তিষ্কের। খুব সম্ভবত কিছু নিয়ে চিন্তিত সে। রৌনককে বলতে চাইছে না বা বলতে পারছে না। এক্ষুনি জোর করে না রৌনক। আর একটু সময় নেয় চিত্রলেখাকে নিজের ভেতরকার সংশয় কাটিয়ে ওঠার জন্য, যেন সে নিজে থেকেই নিজের সমস্যার কথা জানাতে পারে। রৌনক নিজেও আর কিছু বলে না। তার বুকের উপর নিজেকে ছেড়ে দেয় চিত্রলেখা। হয়তো শান্তি খোঁজার চেষ্টা করে। এই বারান্দাতেই একটা সিঙ্গেল ডিভাব রাখা আছে। এগিয়ে গিয়ে চিত্রলেখাকে বুকে নিয়ে ডিভাবটাতে শুয়ে পড়ে রৌনক। চিত্রলেখা বাধা দেওয়ার চেষ্টা করে বলে, চলুন রুমে যাই। বাকি রাত্রে এখানেই থাকি, একসাথে ভোর দেখবো, চাঁদ আমাদের দেখে চলুক। রৌনকের মুখ চেপে ধরে চিত্রলেখা বলে, ইস, আপনার মুখে কিচ্ছু আটকায় না তাই না? নিজের মুখের উপর থেকে বউয়ের হাত সরিয়ে নিয়ে রৌনক বলে, আমার বউ, আমি যা খুশি করব, তাতে কার কি? লজ্জায় মুখ লাল হয়ে যায় চিত্রলেখার তৎক্ষণাৎ। হাত বাড়িয়ে লজ্জায় মাখো মাখো হওয়া মুখটা নিজের কাছাকাছি নিয়ে চিত্রলেখাকে কিছু বোঝার সুযোগ না দিয়ে ঠোঁট জোড়ার দখল নেয় সে। চিত্রলেখা জানে বাধা দিয়ে লাভ হবে না, বরং সে নিজেও তাল মেলায় রৌনকের তালে। আচমকা ঘুম ভেঙে উঠে বসে চিত্রলেখা। নিজেকে ধাতস্থ করতে বড় বড় করে কয়েকবার নিঃশ্বাস নেয়। খুব বাজে একটা স্বপ্ন দেখেছে সে। স্বপ্নে দেখেছে তার পরনে একটা সাদা শাড়ি, রংহীন ধবধবে সাদা একটা শাড়ি পরে ড্রয়িং রুমের ফ্লোরে বসে আছে। তাকে দেখতে বিধ্বস্ত লাগছে। ঠিক তার সামনেই একটা লাশ রাখা। লাশের মুখ দেখা যাচ্ছে না, তাই নিশ্চিন্ত হয়ে বলতে পারছে না লাশটা কার। কাফনের কাপড় টেনে লাশের মুখ ঢেকে রাখা হয়েছে। তবে চিত্রলেখার মন তাকে জানান দেয় লাশটা এমন কারো যে তার ভীষণ আপন। আর এই বাড়িতে একমাত্র রৌনকই একজন যে একান্তই চিত্রলেখার, একান্তই তার ব্যক্তিগত আপন মানুষ, নিজের মানুষ। এমন অদ্ভুত স্বপ্ন দেখার কারণ কি বুঝতে পারছে না। বুকের ভেতর দুরুম দারুম শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ হাতুড়ি পিটাচ্ছে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বিছানার বাঁ পাশে তাকায় সে, কিন্তু বিছানার ওদিকটা খালি পড়ে আছে। তার একান্তই ব্যক্তিগত মানুষটা তার পাশে নেই। গত দুদিন ধরে বাসায় আসছে না রৌনক। কাজের ভীষণ ব্যস্ততা তার। কাজের চাপে খাওয়া দাওয়াটাও ঠিকঠাক করার সময় পাচ্ছে না সে। বাড়ি না ফেরা নিয়ে কোনো অভিযোগ নেই চিত্রলেখার। রৌনকের দায়িত্ব, কাজের চাপ সম্পর্কে যথেষ্ট আইডিয়া আছে তার। আর এইসব ব্যস্ততা যে সাময়িক সেটাও খুব ভালো করে জানে। তবে এটাও সত্যি রৌনককে সে প্রতি মুহূর্ত বাড়াবাড়ি রকমের মিস করে।
এমন ভাবে মানুষটা তার সাথে জড়িয়ে যাবে তা চিত্রলেখা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। রৌনককে ছাড়া এক মুহূর্ত সময় থাকার কথা ভাবতে পারে না সে, অথচ আমরা যা না চাই আমাদের তাই করতে হয়। হাত বাড়িয়ে কপালের কাছে এসে থাকা চুলগুলো ঠিক করে নিয়ে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায় চিত্রলেখা। অন্য পাশে ঘুরে গিয়ে খানিকটা পানি খেয়ে গলা ভিজিয়ে নেওয়ার চেষ্টা করে। আগের জায়গায় ফিরে গিয়ে মোবাইল ফোনটা হাতে নেয়। সন্ধ্যায় SMS করে রৌনক জানিয়েছিল আজ রাতেও সে বাসায় ফিরতে পারবে না। রিপ্লাইতে চিত্রলেখা লিখে দিয়েছিল অন্তত সময় মতো খাবারটা খেয়ে নিতে, একটু যেন ঘুমিয়েও নেয় সে। এরপর তখন আর রৌনকের পক্ষ থেকে কোনো জবাব পায়নি সে। ফোনটা তুলে হাতে নিতেই দেখে রৌনকের নম্বর থেকে নতুন SMS এসে রয়েছে। নোটিফিকেশন দেখে তৎক্ষণাৎই হোয়াটসঅ্যাপে প্রবেশ করে। রৌনক লিখে পাঠিয়েছে, Sweet dreams, boo. I miss you badly. Wanna kiss you desperately. চিত্রলেখার চোয়াল জুড়ে একটা হাসি ফুটে ওঠে। মোবাইলের স্ক্রিনেই সময় দেখে নেয় সে। রাত 2:30 বাজে। মোবাইলের স্ক্রিনে থাকা দুজনের ছবিটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ফোনটা হাত থেকে নামিয়ে রেখে বাথরুমে চলে যায়। বাথরুম সেরে বের হবার সময় ড্রেসিং রুমের দরজাটা খুলতেই চিত্রলেখার বাড়ন্ত কদম থমকে যায়। শরীর জুড়ে হিমশীতল শিহরণ খেলতে শুরু করে। নিজেকে হালকা লাগতে লাগে। মনে হয় যেন শরীরের সমস্ত ভার হাওয়ায় মিলিয়ে গেছে তার। নিজেকে পালকের মতো ওজনহীন লাগতে লাগে। রৌনকের কামনায় ভারী হয়ে থাকা দৃষ্টিতে দৃষ্টি পড়তেই চিত্রলেখার অঙ্গে অঙ্গে বিদ্যুৎ চলাচল শুরু হয়ে যায় যেন। অদৃশ্য এক চুম্বক তাকে বিছানার পায়ের কাছের কার্নিশ ঘেঁষে বসে থাকা পুরুষটার দিকে টানতে লাগে। বেডরুমের 2 দরজার আলাদা চাবি আছে রৌনকের কাছে। বাইরের দরজা লক করলেও চিত্রলেখা ইচ্ছে করেই ভেতরের দরজাটা লক করেনি। যদি মাঝরাতে মানুষটা তার কাছে আসে, যদি হঠাৎ ঘুম ভেঙে দেখে মানুষটা তাকে নিজের বুকে জড়িয়ে রেখেছে, যদি কাঙ্ক্ষিত মানুষটার হাত জোড়া তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়, এমন অনেকগুলো যদির কথা ভেবেই ভেতরের দরজার লকটা সে লাগায়নি। বাইরের দরজার নবের লকটা লাগালেও ভেতর থেকে ছিটকিনি লাগায়নি। চিত্রলেখার মন তাকে জানিয়েছে হয়তো মাঝরাতে, শেষ রাতে বা ভোরের দিকে সে ঘুমিয়ে থাকা অবস্থায় মানুষটা ঠিক ফিরে আসবে তার কাছে, তার বুকে মাথা রেখে ঘুমাবে বলে। তার ভাবনাকে সত্যি প্রমাণ করে দিয়ে সত্যি সত্যি রৌনক এসেছে। লজ্জায় চিত্রলেখার চোয়াল সামান্য লাল হলেও অহেতুক লজ্জা পেয়ে আসন্ন মুহূর্ত থেকে নিজেকে বঞ্চিত করতে একদম মন সায় দেয় না চিত্রলেখার। বরং আবেদনের এই জোয়ারে তাল মিলিয়ে ভেসে যেতে মন চাইছে তার। চিত্রলেখার শরীর জুড়ে এই চাওয়া তীব্র থেকে তীব্র হতে লাগে। তাই নিজেকে আটকে না রেখে ড্রেসিংয়ের দরজাটা পেছন দিক থেকে হাত বাড়িয়ে টেনে দিয়ে সামনে বসে থাকা মানুষটার দিকে পা বাড়ায় সে। চিত্রলেখার আচমকা কি হয়েছে সে নিজেও বলতে পারবে না। রৌনককে পুরোপুরি চমকে দিয়ে তার মুখোমুখি দাঁড়িয়ে নিজের বুকের কাছে থাকা ওড়নাটা একপাশে ফেলে দিয়ে তার কোলের উপর উঠে বসে। কি হচ্ছে কিছুই বুঝতে পারে না রৌনক। তার মনে হচ্ছে সবটাই বুঝি তার কল্পনা। অন্যথায় বিয়ের এতদিন পরেও কাছে আসতে লজ্জা পাওয়া তার বউটা নিজে থেকেই এগিয়ে এসেছে। এ যেন কল্পনার বাইরে। রৌনককে কিছু বোঝার সুযোগ না দিয়ে তার ওষ্ঠজোড়ার দখল নেয় চিত্রলেখা। নিজেকে পুরোপুরি ছেড়ে দেয় তার জীবনের একমাত্র পুরুষটার হাতে। তার যেভাবে ইচ্ছে হয় তাকে আদরে আদরে ভরিয়ে দিক। এই মুহূর্তে রৌনকের আদর ছাড়া আর কিচ্ছু চাই না চিত্রলেখার। কোনোদিন কোনো কিছুর আশা না করা, স্বপ্ন না দেখা, আকাঙ্ক্ষা না রাখা চিত্রলেখা যেন নেশায় মেতেছে। রৌনক নামক পুরুষটা চিত্রলেখার নেশায় পরিণত হয়েছে। এই মানুষটার স্পর্শে নিজেকে মাতাল মাতাল লাগে তার। সর্বক্ষণ এই মাতাল হাওয়ায় ভেসে বেড়াতে ইচ্ছে করে কেবল। সারাক্ষণ ইচ্ছে হয় মানুষটার স্পর্শ তার শরীর জুড়ে মাখামাখি হয়ে থাকুক। দীর্ঘ সময় একে অপরের একান্ত গোপন অঙ্গে ডুবে থাকার পর চিত্রলেখাকে নিজের উন্মুক্ত বুকের সাথে জড়িয়ে রেখেছে রৌনক। বেশ কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকে দুজনে। প্রিয়তমার উন্মুক্ত পিঠে হাত বুলিয়ে দিতে দিতে নীরবতা ভেঙে রৌনক বলে, I was really surprised.
মুখে কিছু বলে না চিত্রলেখা। রৌনকের বুকের উপর মাথা রেখে কেবল মুখ তুলে তার মুখের দিকে তাকায়। রৌনক নিজেই বলে, তুমি এভাবে কখনো নিজে থেকে এগিয়ে আসবে, আমাকে আদর করবে, কখনো ভাবিনি। বলেই চিত্রলেখার কপালে একটা চুমু খায় সে। থ্যাংক ইউ মাই লাভ। রৌনকের কথা শুনে সামান্য হাসে চিত্রলেখা, কিন্তু তার সেই হাসি যেন চোখ পর্যন্ত পৌঁছই না। জানতে জিজ্ঞেস করতে ইচ্ছে করে রৌনকের, কিন্তু কিছুই জিজ্ঞেস করে না সে। নিজেকে আটকে রাখে আপাতত। শত ব্যস্ত থাকলেও চিত্রলেখা কখন কি করছে না করছে সেদিকে সতর্ক দৃষ্টি আছে তার। কোনো কারণে যে তার চন্দ্রলেখা বিচলিত সেটাও জানে। জোর করে চেপে ধরলে হয়তো এক্ষুনি সব বলে দিবে, কিন্তু সে ইচ্ছে করেই চেপে ধরছে না। চিত্রলেখার জন্যে একটা সারপ্রাইজ পরিকল্পনা করে রেখেছে সে। এই সপ্তাহেই তার সব ব্যস্ততাদের ইতি ঘটবে। হাতের কাজগুলো শেষ করেই লাবিবকে সব দায়িত্ব দিয়ে প্রিয়তমাকে নিয়ে দিন পাঁচেকের জন্যে দূরে কোথাও ঘুরতে যাবে, সব কোলাহল ব্যস্ততাদের থেকে অনেক দূরে, যেখানে তাদের কেউ বিরক্ত করতে পারবে না। সারাক্ষণ সে তার চন্দ্রলেখায় ডুবে থাকতে পারবে। তখন জানতে চাইবে কি হয়েছে তার প্রিয়তমার, এমন কি তাকে সারাক্ষণ বিচলিত রাখছে। সেটা যাই হোক, চুটকি বাঁচিয়ে সেই সমস্যার সমাধান করে দিবে সে। তা যত বড় সমস্যাই হোক না কেন, চন্দ্রলেখার জন্য সে সব করতে রাজি, সব করতে পারে। আর মাত্র কয়েকটা দিন কেবল। কোচিং শেষে বাড়ি ফেরার পথে মামুনকে দেখে আচমকাই থমকে দাঁড়ায় চারু। অনেক অনেক দিন পর তাদের দেখা। মামুনকে দেখেই চারুর বুকের ভেতর ঝোড়ো বাতাস বইতে আরম্ভ করে। যে কোনো সময় বৃষ্টি হয়ে তার দু চোখ বেয়ে অশ্রু নামতে শুরু করবে। তবু মানুষটার দিক থেকে দৃষ্টি ফেরাতে পারে না। সেদিনের ঘটনার পর অনেক কষ্টে নিজেকে সামলেছে সে। মামুনের কথা ভাবতে চায় না, তবু বারবার মামুন নামক ভাবনারা চারুর মস্তিষ্কে ফিরে এসেছে। ঠিক ফিরে আসেনি, চারুর মস্তিষ্ক ছেড়ে যায়নি বলা যায়। সামান্য অবসর পেলেই মামুন নামক ভাবনা হানা দিয়েছে চারুর মন ও মস্তিষ্কে। তাই তো নিজেকে ঠিক রাখতে লেখাপড়ায় মন দিয়েছে সে। আবার দেখা হবার সব রকম আশা এক প্রকার ছেড়েই দিয়েছিল চারু। এভাবে আবার মানুষটা তার সামনে এসে দাঁড়াবে ভাবতেই পারেনি। হাসি হাসি মুখ করে মামুন জিজ্ঞেস করে, কেমন আছো চারু? ভালো। ছোট্ট করে জবাব দেয় চারু। এর বেশি কিছু বলতে পারে না, গলা ধরে আসছে তার। বেশি কথা বললে এক্ষুনি গলা ভার করে চোখ গলে কান্না নামতে শুরু করবে। এভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে তাও মামুনের সামনে কাঁদতে চায় না সে। এমনিতেও মামুনকে সে তার চোখের পানি দেখাতে চায় না। চারু টের পায় মামুনের ঠোঁটের কোনায় লেপ্টে থাকা সামান্য হাসি দেখে তার দুনিয়া ভাঙচুর হয়ে কান্না নামতে চাইছে। এমনিতেই চোখ ভার হতে শুরু করেছে। মামুন টের পাবার আগেই নিজের দৃষ্টি নিচের দিকে নামিয়ে নেয় সে। কিছুতেই মামুনকে সে তার চোখের পানি দেখাবে না। চারু চুপ করে থাকায় মামুন নিজেই জিজ্ঞেস করবে, আমি কেমন আছি জানতে চাইবে না? মাথা ঝাঁকায় চারু। ডানে বামে মাথা ঝাঁকিয়ে না করে। তা দেখে মামুন আরো জিজ্ঞেস করে, আমার উপর রাগ বুঝি? এবারে ডানে বামে মাথা ঝাঁকায় চারু। কয়েক মুহূর্ত চুপ করে থেকে মামুন বলে, আমি চলে যাচ্ছি চারু, এরপর হয়তো আমার আর ফিরা হবে না। এবারে একেবারের জন্যই যাচ্ছি, তাই ভাবলাম যাবার আগে তোমার সাথে দেখা করে যাই। মামুনের কথা শুনে অবাক হওয়া দৃষ্টি নিয়ে মুখ তুলে তার দিকে তাকায় চারু। মামুনের মুখের হাসি আগের চাইতে সামান্য প্রশস্ত হয়, তবে মামুনের ঠোঁট হাসলেও চোখ হাসে না, বরং ওই চোখে আফসোস দেখা যায়। চারুর দৃষ্টির অবাক হওয়া মামুনের দৃষ্টি এড়ায় না, কিন্তু চারুর মুখে ঠোঁটে কোনো কথা নেই। মামুন নিজেই বলে, দেখবে একদিন তোমার জীবনেও এমন কেউ আসবে যে শুধু তোমার হয়েই থাকবে, তোমাকেই ভালোবাসবে। আমার তো এমন কাউকে চাই না মামুন ভাই, আমার শুধু আপনাকে চাই। আপনার কি লাগবে? কথাটা মুখ ফুটে বলতে চায়নি চারু, কিন্তু সবসময় তো আমাদের চাওয়া না চাওয়াতে সবকিছু হয় না। চারু না চাইতেও তার মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়া কথা তো আর ফিরিয়ে নেওয়ার উপায় নেই, তাই চারুও আর সেই চেষ্টা করে না। মামুনের চোখে চোখ রাখে সে। সামান্য হেসে মামুন বলে, তুমি তো জানোই আমি মায়াকে। মামুন তার মুখের কথা শেষ করতে পারে না। চারু বলে, আপা কোনোদিন আপনাকে ভালোবাসেনি মামুন ভাই।
আমি জানি মায়া কোনোদিন আমাকে ভালোবাসেনি, কিন্তু আমি তো তাকে ভালোবেসেছি। আমরা কাকে ভালোবাসবো আর কাকে ভালোবাসবো না এটা যার যার চয়েস, বুঝলে? আমি মায়াকে ভালোবাসি, এটা যেমন আমার চয়েস, তেমনি মায়া আমাকে ভালোবাসে না, ওটা মায়ার চয়েস। আর আমি আপনাকে ভালোবাসি, এটা আমার চয়েস মামুন ভাই। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।